নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্যানিক। তাহলে শুরু করি গল্প প্যানিক। আপিসের বাড়িটি পশ্চিমমুখী। বাহিরে আসিয়াই ধনেশের চোখে পড়িল আকাশটা আশ্চর্য রকম লাল। আকাশের খানিকটা পড়িয়াছে রাস্তার অপর দিকের বাড়ির আড়ালে। অন্তরালে ওই দিগন্তে নিশ্চয় স্তরে স্তরে সাজানো উজ্জ্বল রক্তবর্ণ মেঘ আছে। মেঘের প্রতিফলন ছাড়া আলোর ছটা এত রক্তিম হয় না। হকারের চিৎকারে বুকটা ধড়াস করিয়া উঠিল। এত জোরে চিৎকার করে কেন? খবর জানিবার তীব্র আগ্রহে মনটা চড়া সুরে বাঁধা তারের মতো এমনই টনটন করিতেছে, ফিসফিস করিয়া জোর খবর বলিলেই ঝনঝন করিয়া ওঠে। এমন গলা ফাটানো আর্তনাদের তো কোনো প্রয়োজন নাই। 2 পয়সা বাহির করিয়া ধনেশ একটা কাগজ কিনিল। অনেকেই কিনিতেছে। রবিবার তার বাড়িতে আড্ডা দিতে আসিয়া একবার চোখ বুলানো ছাড়া খবরের কাগজের সঙ্গে জগদীশ কোনোদিন কোনো সম্পর্ক রাখিত না। সেও আজকাল সকালে বিকালে কাগজ কেনে। একটু বেলা করিয়া তার বাড়িতে গেলেই বিনা পয়সায় কাগজ পড়িতে পাইবে জানে, কিন্তু অতক্ষণ ধৈর্য ধরিয়া থাকিতে পারে না। স্পষ্টই বলে, না ভাই, অত পয়সার মায়া করলে চলে না। যে সময় পড়েছে 1 ঘন্টা আগে জানা পরে জানার ওপরেই হয়তো বাঁচন মরণ। এমন করিয়া বলে যে সর্বাঙ্গ যেন শিরশির করিয়া ওঠে। মনে হয় অতি সংক্ষিপ্ত 1 ঘন্টার সময়ের ওপরেই যেন অনির্দিষ্ট ও অনন্য সাধারণ মরণ ভয়াবহ মূর্তিতে ওত পাতিয়াছে, একটা অদ্ভুত অকথ্য সমাপ্তি ঘটিল বলিয়া। জগদীশ তবু প্রথম পক্ষের ছেলে মেয়েকে মামাবাড়ি এবং দ্বিতীয় পক্ষের স্ত্রীটিকে বাপের বাড়ি পাঠাইয়া দিয়াছে। বাড়িতে সে থাকে একা, নিজে রান্না করিয়া খায়। যেমন হোক একজন ভাড়াটে পাইলে বাড়িটা ভাড়া দিয়া কোনো সস্তা মেস বা বোর্ডিংয়ে চলিয়া যাইবে। তার ভয় ভাবনা শুধু নিজের জন্য। স্ত্রী পুত্র পরিবারকে কোথাও পাঠাইয়া নিশ্চিন্ত হইবার উপায় ধনেশের নাই। একজন খুড়শ্বশুর আছেন, তিনিও আবার এমন জায়গায় থাকেন সেখানে নাকি ভয় আরও বেশি। এমন সঙ্গতিও তার নাই যে মফস্বলে কোথাও একটা বাড়ি ভাড়া করিয়া সকলকে পাঠাইয়া দেয়। কৃপণ ও বিচক্ষণ জগদীশকে দেখিলে সাধে কি হিংসায় তার বুকটা জ্বলিতে থাকে। মনে হয় এই লোকটাই বুঝি তার মন্দ অদৃষ্টের জন্য দায়ী। ধীরে ধীরে চলিতে চলিতে কাগজ পড়িবার চেষ্টায় জগদীশের গোলগাল মুখে ছোট ছোট চোখ দুটি পিট পিট করিতেছিল। ধনেশকে দেখিতে পায় নাই। কৃপণ ও বিচক্ষণ জগদীশকে দেখিলে সাধে কি হিংসায় তার বুকটা জ্বলিতে থাকে। মনে হয় এই লোকটাই বুঝি তার মন্দ অদৃষ্টের জন্য দায়ী। ধীরে ধীরে চলিতে চলিতে কাগজ পড়িবার চেষ্টায় জগদীশের গোলগাল মুখে ছোট ছোট চোখ দুটি পিটপিট করিতেছিল। ধনেশকে দেখিতে পায় নাই। ধনেশ নাগাল ধরিয়া বলিল, নতুন খবর কিছু নেই? জগদীশ বলিল, তা নেই, কিন্তু। জগদীশের মুখখানি চিন্তিত বিমর্ষ। মাসখানেক আগে বউ আর ছেলেমেয়েরা যখন কাছে ছিল তখনও তার চিন্তার অন্ত ছিল না, কিন্তু সেই সঙ্গে একটা সক্রিয় উত্তেজনার ভাবও তার মধ্যে দেখা যাইত। 1 মাসের মধ্যে মানুষটা কেমন যেন নিস্তেজ হইয়া ঝিমাইয়া পড়িয়াছে। পথ চলিতে চলিতে ক্লান্ত পথিক যেমন কয়েক মুহূর্তের জন্য অবসন্নভাবে দাঁড়াইয়া পড়ে, কথা বলতে শুরু করিয়াও থামিয়া যায়। একটা ব্যাপার ভালো ঠেকছে না। ঘাড়ে বসানো মাথাটা জগদীশ ধীরে ধীরে নাড়িতে থাকে। ARPর একটা বিজ্ঞাপন বার হচ্ছিল। সাইরেন বাজলে আশ্রয় নেওয়ার বিজ্ঞাপন। সেটা আজ ছাপেনি। আজকালের মধ্যে একটা কিছু হবে বোধ হয়, নইলে হঠাৎ। ধনেশের মুখ পাংশু হইয়া গেল। এমনি হয়তো বন্ধ করেছে। তাই কখনো করে? একটা বিজ্ঞাপন চলছিল, কি দরকার ওদের সেটা বন্ধ করবার? এ তো আর তোমার খেয়াল খুশির ব্যাপার নয়। একটা মানে নিশ্চয় আছে।
আমি ভাবছিলাম কি। কথা বলিতে বলিতে দুজনে দাঁড়াইয়া পড়িয়াছিল। আরও কয়েকজন কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়াছে। উৎকর্ণ উদ্গ্রীব হইয়াছে। ঢোক গিলিতে গিয়া জগদীশ প্রথমবারের চেষ্টায় ঢোকটা গিলিতে পারিল না। আমি ভাবছিলাম সময় ঘনিয়ে এসেছে, আজ রাত্রেই হয়তো একটা কিছু হয়ে যাবে। এটা জানাবার জন্য ওরা বিজ্ঞাপনটা বন্ধ করেছে। ভেবেছে রোজ বিজ্ঞাপন বেরোয়, কেউ পড়ে না, আজ বন্ধ করে দিলে এদিকে সকলের নজর পড়বে। বিজ্ঞাপন ছাপলে যতটা কাজ হতো তার চেয়ে বেশি কাজ হবে না ছাপলে। এইসব ভেবে অপরিচিত যারা কথা শুনিতে দাঁড়াইয়াছিল তাদের একজন সায় দিয়া বলিল, সেটা সম্ভব, আবার এও হতে পারে যে খবরটা ওরা চাপা দিতে চায়। বিজ্ঞাপনটা নেই দেখলে লোকে ভাববে এখন 2-4 দিন কোনো ভয় নেই। আর একজন বলিল, যা বলেছেন মশাই। ট্রামে উঠিয়া বসিয়া জগদীশ বলিল, এমন ফ্যাসাদে পড়েছি ভাই, কি বলবো। দোটানায় পড়ে প্রাণটা বেরিয়ে গেল। ছেলে মেয়ে পাঠালাম এক জায়গায়, আর উনি গেলেন আর এক জায়গায়। বিপদের সময় কার কাছে ছুটব আমি? এখানে গেলে ওখানকার ভাবনা, ওখানে গেলে এখানকার ভাবনা। দাও একটা বিড়ি দাও। বিড়ি নেই। বিড়ি ছিল, জগদীশকে দিবে না। ট্রামে এত লোকের সামনেই লোকটাকে তার মারিবার ইচ্ছা হইয়াছিল। সবসময় কেবল নিজের কথা ভাবে, নিজের কথা বলে। ভয় ভাবনা যেন তার একার একচেটিয়া। ধনেশ যেন নিশ্চিন্ত মনে পরম সুখে দিন কাটাইতেছে। তার ভাবনা করিবার কিছু নাই, বলিবারও কিছু নাই। এতকালের বন্ধু সে লোকটার। নিজে রাঁধিয়া ভালো খাইতে পায় না ভাবিয়া 1 মাসের মধ্যে কতবার ওকে সে নিমন্ত্রণ করিয়া খাওয়াইয়াছে। প্রতিদানে তাকে একদিন একটু মুখের সহানুভূতি জানানোর অবসরও হয় না। যখন তখন শুধু শোনাইতে পারে, এবারে পাঠিয়ে দাও হে, সকলকে এবার কোথাও পাঠিয়ে দাও, আর দেরি নয়। জানাশোনা যত লোক শহর ছাড়িয়া পলাইয়াছে, জগদীশের মতো প্রিয়জনকে দূরে পাঠাইয়া নিজে যাওয়ার জন্য যারা প্রস্তুত হইয়াছে, তাদের বিরুদ্ধে নিরুপায় বিদ্বেষ ও অভিমান গুমরাইয়া গুমরাইয়া মানুষ সম্বন্ধে ধনেশের চেতনায় এক অদ্ভুত বিকারের সৃষ্টি করিয়াছে। ট্রামে মানুষের ভিড়, পথে অজস্র লোক চলিতেছে। এত লোকের মধ্যে ভয়ার্ত ধনেশের নিজেকে একা অসহায় মনে হয়। কেউ তার কথা ভাবিবে না, তার দিকে চাহিয়া দেখিবে না। শহরে শুধু চলাফেরা করিতেছে স্বার্থপর হৃদয়হীন দুপে জীব। আত্মীয়তা ও বন্ধুত্বের মুখোশ সকলের খসিয়া গিয়াছে। মুখ ফিরাইয়া সে দেখিতে পায়, পিছন দিকের লম্বা সিটে বসিয়া একজন কি যেন বলিতেছে, আশেপাশে কয়েকজন মন দিয়া শুনিতেছে। রাস্তায় জগদীশের কথা শুনিয়া এই লোকটি খবরের কাগজে ARPর বিজ্ঞাপন না থাকায় নূতন ব্যাখ্যা দিয়াছিল। বেশ বুদ্ধিমানের মতো চেহারা লোকটির। ভিতরের খবরও হয়তো কিছু কিছু রাখে। কাছে গিয়া শুনিলে হইতো না কি বলিতেছে। বাড়ির সামনে ছোট রোয়াকে বসিয়া ছোট ভাই রমেশ পাড়ার ক্ষিতীশের সঙ্গে কথা বলিতেছিল। তার হাতে ছিল সিগারেট, মুখে ছিল হাসি। ধনেশকে দেখিয়া হাসি মিলাইয়া মুখ তার অন্ধকার হইয়া গেল। জ্বলন্ত সিগারেটটা আড়াল করার চেষ্টাও তার দেখা গেল না। ধনেশের সামনে কোনোদিন সে সিগারেট খায় না। ঔদ্ধত্য দেখাইতে চাহিয়াও অভ্যাসের বশেই বোধহয় একটু তাকে ইতস্তত করিতে হইল। তারপর সিগারেটটা মুখে তুলিয়া টান দিল জোরে। আজ 3 দিন রমেশের সঙ্গে তার কথা বন্ধ। রমেশ বউকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়ার কথা বলিতে আসিয়াছিল। শুনিবা মাত্র ধনেশ যেন খেপিয়া গিয়াছিল একেবারে। দাও, পাঠিয়ে দাও, আজই পাঠিয়ে দাও, এই দণ্ডে। তুমিও থাকো গে শ্বশুর বাড়ি, আমাদের সঙ্গে থেকে মরবে কেন? চাকরি ছেড়ে আমি শ্বশুর বাড়ি গিয়ে পড়ে থাকবো, তাই বুঝি ভাবলেন আপনি? ভাববো না? বৌমাকে রাখতে গিয়ে তুমি আবার ফিরে আসবে, অত বোকা বুঝিও না আমায়। না, আপনি খুব বুদ্ধিমান। এত যদি বুদ্ধি আপনার, দিনরাত ভয় দেখিয়ে দেখিয়ে ওর মাথা খারাপ করে দিয়েছেন কেন? আপনাকে কদিন বারণ করেছি?
আপনি কথা শোনেন না, পাগলের মতো করতে থাকেন। আপনাকে ওরকম করতে দেখলে বাপ মা ভাই বোনের জন্য ছেলে মানুষের ভাবনা হবে না? লাবণ্যর পক্ষ সমর্থন করিয়া রমেশ বক্তৃতা আরম্ভ না করিলে হয়তো ক্রোধের প্রথম ধাক্কায় কাণ্ডজ্ঞান হারাইয়া ফেলিলেও ধনেশ আত্মসম্বরণ করিতে পারিত। রমেশকেও দোষ দেওয়া যায় না। এ বাড়ির অস্বাভাবিক আবহাওয়ার চাপে লাবণ্যের মাথা খারাপ হইয়া যাওয়ার উপক্রম হইয়াছে। সকলের অবিরাম পরামর্শ ও আলোচনায় ভয়ঙ্কর সব সম্ভাবনা যতই অনিবার্য ও ঘনিষ্ঠ হইয়া ওঠে, বাপের বাড়ির সকলের জন্য সে তত উতলা হইয়া পড়ে। কাঁদিয়া কাটিয়া মাথা কপালে কুটিয়া অনর্থ করিতে থাকে। সে সমস্ত সহ্য করিতে হয় রমেশকেই। ছেলে মানুষ, বয়স ভারিয়ে মেয়ের বিয়ে দিয়েছিল বাপ। ছেলে মানুষ, পারুল ছেলে মানুষ নয়? পারুল যদি এখানে থাকতে পারে, তোমার আহ্লাদি বউও থাকতে পারবে। পারুল ধনেশের বড় মেয়ে, বছর 17 বয়স হইয়াছে, মানুষকে বলা হয় 14। পারুল আমাদের কাছে আছে, বৌমাও তাই আছেন। তখন রমেশও আর ধৈর্য ধরিতে পারে নাই। সেই জন্যই সরিয়ে দিচ্ছি, এ বাড়িতে মানুষ থাকে না। এ বাড়িতে মানুষ থাকে না? না, কি থাকে? জন্তু জানোয়ার? পাগল থাকে, আপনার মতে যাদের বুদ্ধি বিবেচনা লোপ হয়ে গেছে। ঠিক পাগলের মতোই তখন 2 পা সামনে আগাইয়া ধনেশ তার 30 বছর বয়সের ভাইয়ের গালে চড় বসাইয়া দিয়াছিল। ধনেশের নিজের বয়স 50-এর কাছে, চুলে পাক ধরিয়াছে। মাঝখানে 3টি বোন, তারপরেই ভাই। এত বড় উপযুক্ত ভাইকে চর মারিয়া বসার ঝোঁক অবশ্য এই একদিনের একটিমাত্র কলহে জাগে নাই। কিছুদিন হইতে মনটা বিগড়াইয়া যাইতেছিল। মনে হইতেছিল রমেশও বুঝি তার অবস্থা বুঝে না, তার কথা ভাবে না, অন্য সকলের মতোই সে স্বার্থপর। প্রথমে রমেশের নিশ্চিত নির্বিকার ভাব সে বুঝিতে পারিত না। যে খবর শুনিয়া তার হৃদকম্প উপস্থিত হইত, খবরটা মন দিয়া শুনিবার আগ্রহ পর্যন্ত রমেশের দেখা যাইত না। পরামর্শ করিতে ডাকিলে কেমন উসখুস করিতে থাকিত। বিরক্ত হইয়া বলিত, অত ভেবে লাভ কি? আপিস যাইতেছে, আড্ডা দিতেছে, গান গাইতেছে, বউ আর পারুলকে সঙ্গে করিয়া সিনেমায় যাইতেছে, কিছুই যেন হয় নাই, সর্বনাশ যেন ঘনাইয়া আসে নেই ঘরের দুয়ারে। বিস্ময়ের পর জাগিয়াছিল বিরক্ত আর ক্ষোভ, আর সেই মনোভাব মনের মধ্যেই পাক খাইতে খাইতে রূপ গ্রহণ করিয়াছিল সন্দেহের। ছেলে নাই, মেয়ে নাই, শুধু সে নিজে আর তার বউ। তাই কি রমেশ এমন নির্ভয় ও নিশ্চিন্ত হইয়া আছে? তাই বটে, এ যুগের তাই। বুড়ো বয়সে বিবাহ করিয়াছে এক স্কুলে পড়া ধিঙ্গি মেয়েকে। দিবারাত্রি সে মন্ত্র দিতেছে কানে। তার কি দায় পড়িয়াছে দাদার ভাবনা ভাবিতে গিয়া মাথার টনক নড়িতে দিবার? রমেশের প্রত্যেক কথা আর কাজে সে এই চিন্তার সমর্থন খুঁজিয়া বাহির করিতে লাগিল। তার সঙ্গে সে যে পরামর্শ করিতে চায় না, তার কারণ তার দায়িত্বের ভাগ নেওয়ার ইচ্ছা তার নাই। নিজে কি করিবে সে ঠিক করিয়া ফেলিয়াছে। দূরে সরাইয়া দিতে চায় বলিয়া তাকে সে 3 মাস ছুটি লইয়া চেঞ্জে যাইতে বলে। পাটনায় একটা চাকরির জন্য দরখাস্ত করিয়াছে, করিবে না? চাকরির ছলে এই তো তার সরিয়া যাওয়ার সময়। খরচ কমাইয়া টাকা জমাইতেছে, তাকে বলে নাই, তার মানেও ধনেশ জানে। রমেশের গম্ভীর ও চিন্তিত হইয়া উঠিবার কারণ, কথা কাটাকাটি আর তর্ক করিবার কারণ, শহরের হাজার হাজার লোক যে স্থানটি নিরাপদ ভাবিয়া ছুটিয়া গিয়াছে, সেইখানে বাপ মা ভাই বোনের জন্য লাবণ্যকে উতলা হইতে পরামর্শ দিবার কারণ সব ধনেশের কাছে জলের মতো পরিষ্কার। সুতরাং কারণে অকারণে খিটিমিটি বাঁধিতেছিল। কেউ কারো কথা সহ্য করিতে চায় না। পরস্পরের নিঃশব্দ উপস্থিতি পর্যন্ত সময় সময় দুজনের অসহ্য মনে হয়। মনের এই চিরন্তন প্যাঁচ ঢিল দেওয়ার, আলগা করার অবশ্যম্ভাবী অভিশাপ। তারপর পুলককে উপলক্ষ করিয়া দুজনের মধ্যে কয়েকবার রীতিমতো ঝগড়া হইয়া গেল। মুখ অন্ধকার করিয়া রমেশ একদিন জিজ্ঞাসা করিল, পুলককে খেন্তির শ্বশুরবাড়ি গিয়া থাকতে বলেছেন?
হ্যাঁ, কদিন গা ঢাকা দিয়ে থাকুক। জবরদস্তি লড়াইয়ে পাঠাবার আইন পাশ হচ্ছে শুনলাম। আইন পাশ হলে ওখানে ওকে ধরতে পারবে না? তুমি বোঝো ছাই, কলেজ থেকে নাম ঠিকানা জেনে খুঁজতে আসবে। এখানে না থাকলে বলতে পারবো কোথায় গেছে জানি না। ঝগড়া করে নিরুদ্দেশ হয়ে গেছে তাও বলতে পারবো। ধনেশের ভুরু কুঁচকাইয়া গেল। এ কথাটা তো আগে খেয়াল হয়নি। কাগজে ওর নামে একটা নিরুদ্দেশের বিজ্ঞাপন আগে থেকে ছাপিয়ে দিলে তো মন্দ হয় না। আপনি ওর মাথাটা খাচ্ছেন দাদা। কোথায় আপনি কি গুজব শুনে আসবেন আর আপনার এত বড় জোয়ান মরদ ছেলে চোর ডাকাতের মতো লুকিয়ে বেড়াবে। এর চেয়ে লড়াইয়ে গিয়ে মরা ভালো। আইন যদি পাশ হয়, লড়াইয়ে না যেতে চায় জেলেই নয় যাবে, তাও ঢের ভালো। তুমি তো তা বলবেই। একটা বিশ্রী কলহ হইয়া গেল। কাকার কাছে বকুনি আর উপদেশ শুনিয়া পুলক একবার ঠিক করিতে লাগিল খেন্তির শ্বশুরবাড়ি যাইবে না। আবার উমার কান্নাও ধনেশের ধমক ধমক যুক্তিতর্কে মত বদলাইয়া ফেলিতে লাগিল। ধনেশ ও রমেশের মধ্যে আরও কয়েকটা সংঘর্ষ হইয়া গেল, প্রচণ্ড এবং কুৎসিত। মনে হইল পুলকের ভালো মন্দের প্রশ্ন ভুলিয়া রমেশও হিংস্র হইয়া উঠিয়াছে। তার জিদ চাপিয়া গিয়াছে যে পুলককে কোথাও সে যাইতে দিবে না। এমনই যখন চলিতেছিল, লাবণ্যকে বাপের বাড়ি পাঠানোর কথাটা রমেশ তাকে বলিতে গেল এবং সংক্ষিপ্ত অর্থহীন কলহের পর ধনেশ তার গালে বসাইয়া দিল চর। কদিন পরে মাসকাবারে বেতন ও ছুটি পাইলে রমেশ নিশ্চয় লাবণ্যকে বাপের বাড়ি রাখিয়া আসিবে, নিজে বোর্ডিং অথবা মেসে চলিয়া যাইবে। মাঝখানের একটা দিন এমনিভাবে মুখের সামনে সিগারেট টানিয়া নির্বিকার উদ্ধত ভঙ্গিতে পাশ কাটাইয়া চলিয়া একা লাবণ্যকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইয়া তার সবচেয়ে গভীর হতাশা ও বিষাদের মুহূর্তে পাশের ঘরে ঠুংরি সুরে গান ধরিয়া দাদাকে আঘাত দেওয়া ও অপমান করার কাজে লাগাইতেছে। সদরের চৌকাঠ পার হওয়ার সময় চোখে জল আসিয়া পড়িল। 3 দিনে রমেশের গায়ের জ্বালা কমে নাই। আজ ভাইয়ের সঙ্গে কথা বলিবার চেষ্টা করিবেন ভাবিয়াছিল। 1 কি 2 তারিখে লাবণ্যকে বাপের বাড়ি রাখিয়া আসিতে বলিয়া কথা আরম্ভ করিবে। তারপর কিছুক্ষণ এ কথা সে কথা বলিবে। বিপদের কথা নয়, ভয়ের কথা নয়, সংসারের সাধারণ কথা। কিন্তু তাকে দেখিবা মাত্র সাপের মতো ক্রূর ভঙ্গিতে যে ফনা তুলিয়াছে, তার সঙ্গে যাচিয়া কিভাবে কথা বলা যায়? সিগারেট খাক সেজন্য নয়, 30 বৎসরের উপযুক্ত ভাই, সামনে খাইলেও দোষ হয় না। তবু একটু আড়াল দিবার এক ঘরে থাকিলেও অন্তত তার পিছন দিকে জানলায় সরিয়া গিয়া সিগারেট টানিবার যে প্রথা ছিল, যুগ যুগান্তের সংস্কারের চেয়ে সেটা কম বর্জনীয় নয়। রমেশ যে শত্রুতা করিতে চায় তার এত স্পষ্ট ও নিষ্ঠুর ইঙ্গিত আর কিসে মিলিত? একটি গাঁট ভাঙিলে শিকল ছিঁড়িয়া যায়। এই একটি নিয়ম ভাঙিয়া ভাই তার স্নেহ মমতা, শ্রদ্ধা ও সম্মানের বাঁধন ভাঙিয়া দিয়াছে। বাড়ির মধ্যে ছোট ছেলে মেয়ে দুটি প্রাণপণে চেঁচাইতেছে। একজনকে মারিয়া উপরে গিয়াছে ওমা, আর একজনকে পিটাইতেছে পারুল। ব্যাপারটা বুঝিয়া ধনেশ মুখ খুলিতে না খুলিতে তরবর করিয়া সিঁড়ি দিয়া নামিয়া আসিয়া কি জোরে ধাক্কা দিয়াই সে পারুলকে হটাইয়া দিল। বেহায়া নচ্ছার মেয়ে, খাইয়া খাইয়া গায়ে তার এতই কি তেল বাড়িয়াছে, সময় নাই অসময় নাই ভাই বোনদের মারে। তুমি মারলে আমায়? তুমি চুপ করে দাঁড়িয়ে দেখলে, কিছু বললে না বাবা? পারুলের নাক ফুলিয়া উঠিয়াছে। সাদাটে সরু গলায় 3-4টা নীল শিরা ফাঁপিয়া স্পষ্ট হইয়া উঠিয়াছে। বিস্ফারিত চোখে বিহ্বল দৃষ্টি। থাকবো না তোমাদের বাড়িতে আর, নার্স হয়ে যাব, এক্ষুনি নার্স হয়ে যাব। আঁচল ধরিয়া হ্যাঁচকা টান দিয়া মেয়েকে থামাইয়া উমা বলিল, কোথায় যাচ্ছিস? আমি এক্ষুনি শিলাদির কাছে গিয়ে নাম লেখাবো, ছেড়ে দাও বলছি আমাকে। গা ধুইতে নিচে নামিয়াছে, গায়ে জামা নাই। ওসব যেন গ্রাহ্যও করে না, এমনিভাবে পারুল চেঁচাইতে থাকে। উমা আঁচল ছাড়িয়া না দিলে সে যেন বিনা কাপড়েই পথে বাহির হইয়া যাইবে, এমনই উন্মাদিনী মনে হয় তাকে। দেখিলে কল্পনাও করা যায় না
কয়েক মাস আগে এই পারুল ছিল ধীর, শান্ত ও সংযত মেয়ে। চুপচাপ সংসারের কাজ করিত, মুখে ফুটিয়া থাকিত সলজ্জ নম্র হাসি। তোরা কি আমায় পাগল করে দিবি? ধনেশ যেন আর্তনাদ করিয়া উঠিল। উপরের বারান্দায় রেলিংয়ে ভর দিয়া লাবণ্য নিঃশব্দে চাহিয়া দেখিতেছে। নিচের উঠানে যা ঘটিতেছে সেসব যেন অজানা অচেনা প্রতিবেশীর বাড়ির ব্যাপার, তার কিছু বলারও নাই, করারও নাই। ভাসুর আসিয়া দাঁড়ানোর অনেক আগে হইতেই সে এইভাবে এইখানে দাঁড়াইয়া উদাসীনের মতো সব দেখিতেছিল। মাজা বাসনের তারা উমা পা দিয়া ছুঁড়িয়া দিল। দিক, 2 বছরের শিশুকে উমা বেদম মারিয়া উপরে উঠিয়াছে, উঠুক। খেলা ফেলিয়া 5 বছরের মিনু উপর হইতে সাবান আনিয়া দিতে না চাওয়ায় পারুল তাকে পিটাইতে আরম্ভ করিয়াছে, করুক। মা যদি পাগলা গরুর মতো মেয়েকে গুঁতায়, 17-18 বছরের মেয়ে যদি সদরের খোলা দরজার সামনে উঠোন কোমর পর্যন্ত উদলা করিয়া দাঁড়ায়, তাতেও তার কিছু আসিয়া যায় না। তার যে বাপ মা ভাই বোন ওদিকে মরিয়া গেল, 7 দিন খবর আসে না। লাবণ্যকে দেখিতে পাইয়া ধনেশ চিৎকার করিয়া বলিল, তুমি কি একবার নিচে নামতে পারো না বৌমা? লাবণ্য 1 ইঞ্চি 2 ঘোমটা টানিয়া দিল। ভাসুরের চোখের সম্মুখ হইতে সরিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া পড়িল। সন্ধেবেলা শাঁখের ফুঁ পড়ে, ঘরে ঘরে ধুনা দেওয়া হয়। বিদ্যুতের বাতি জ্বালিবার আগে মাটির প্রদীপটি ঘরে ঘরে ঘুরিয়া মিনিট খানেকের জন্য আলো দিয়ে আসে। কিছুই বাদ যায় না, সব বজায় আছে। রান্নাঘরে রান্না হইতেছে, ছেলেমেয়েরা পড়িতে বসিয়াছে, রমেশের ঘরে রেডিও বাজিতেছে। দুধ খাইয়া প্রতিদিনের মতো কোলে শুইয়া ঘুমানোর জন্য খোকা গা ঘেঁষিয়া দাঁড়াইয়াছে। সব বজায় আছে। সকালে উঠিয়া চা খাওয়া, কাগজ পড়া, স্নানাহার সারিয়া আপিস যাওয়া, ছুটির পর বাড়ি ফেরা, খোকাকে ঘুম পাড়ানো, ছেলেমেয়ের পড়া বলিয়া দেওয়া, ঘুম চোখ জড়াইয়া আসা, খাওয়া এবং ঘুমানো। তবু সংসার তার বেঠিক বিশৃঙ্খল হইয়া গিয়াছে, যেন ভাঙিয়া পড়িল বলিয়া। বাহির হইতে একটা অদৃশ্য ও স্পর্শাতীত প্রচণ্ড শক্তি চুঁয়াইয়া চুঁয়াইয়া তার সংসারের আনাচে কানাচে পর্যন্ত ঢুকিয়া পড়িয়াছে। ভিতর হইতে বিরামহীন সক্রিয় একটা শক্তি কাজ করিয়া চলিয়াছে ধ্বংসের। খোকাকে কোলে শোয়াইয়া অভ্যাস মতো ধীরে ধীরে তাকে থাবড়াইতে থাবড়াইতে অবসাদে ধনেশের চোখ বুজিয়া আসিতে লাগিল। এআরপি বিজ্ঞাপন বন্ধ করিয়াছে। জগদীশ আর ট্রামের সেই কাঁচা পাকা চুল বুদ্ধিমানের মতো চেহারার লোকটি বলিয়াছে, আজ রাত্রেই হয়তো কিছু ঘটিবে। এ চিন্তা মন হইতে দূর করিবার ক্ষমতা ধনেশের ছিল না। কিন্তু এই আতঙ্ক পর্যন্ত তার যেন আজ কেমন অবসন্ন নিস্তেজ হইয়া পড়িয়াছে। বুক কাঁপানো উত্তেজনায় অবশ করা শিহরণের মতো মুহুর্মুহু শিরায় বহিয়া গিয়া মনকে দিশেহারা করিয়া দিতে পারিতেছে না। একসঙ্গে আর একটা আগ্রহ তার চেতনাকে দখল করিতে চাহিয়াছে। বাহিরের বিপদ ঘটিবার আগেই তার ঘর ভাঙিয়া যাওয়ার, সর্বনাশ হওয়ার আতঙ্ক। একটা বিষ যেমন আর একটা বিষের ক্রিয়া নাকচ করিয়া দেয়, সংসারের ভিত্তি ধসিয়া পড়িবার উপক্রম হইয়াছে খেয়াল করায় নূতন এক ভয় তার এই কদিনের ভয়কে দুর্বল করিয়া দিয়াছে। জগদীশ ডাকিতে আসিলে সে তাকে ফিরাইয়া দিল। পড়িতে পড়িতে ছেলেমেয়েরা অবিরত ঝগড়া আর মারামারি করিতেছে। ওদের স্বাভাবিক দুরন্তপনার মধ্যেও যেন কেমন খাপছাড়া বেপরোয়া হিংস্র ভাব দেখা দিয়াছে। মেজাজ যেন ওদের তিরিক্ষে হইয়া উঠিয়াছে। তারপর একসময় ছেলেমেয়েরা ভাত খাইতে গেল। উমার গালাগালি আর মার খাইয়া পল্টুর আর্ত ও মিনুর নাকিসুরে কান্না ধনেশের কানে আসিতে লাগিল। চুপ করিয়া সে ঘরে বসিয়া রহিল। অবসাদ ধীরে ধীরে কেমন একটা মৃদু ও শান্ত নেশায় পরিবর্তিত হইয়া যাইতেছে, দুর্বল জড় রোগীর আলস্যের মতো। ঘরের বাইরে বারান্দায় হঠাৎ পারুল আর লাবণ্যের মধ্যে কথা কাটাকাটি শুরু হইয়াছে। সেই পারুল আর সেই লাবণ্য, সখীর মতো গলায় গলায় ভাব ছিল এই দুটি ভাসুরঝি আর কাকিমার। কাড়াকাড়ি করিয়া লাবণ্য সংসারের কাজ করিত, উমার ছেলে মেয়ে মার চেয়ে কাকিমার আদর বেশি পাইত।
সংসারের কাজ করা লইয়া পারুলের সঙ্গে আজ সে ঝগড়া করিতেছে। একতলায় উমা চিৎকার করিয়া একটা বিশ্রী কথা বলিল লাবণ্যকে। লাবণ্য ঝাঁঝালো গলায় জবাব দিল, তোমার খাই না পড়ি যে যা মুখে আসছো বলছো দিদি? লাবণ্য এত জোরে কথা বলতে পারে? এত কর্কশ তার গলা? অনেকক্ষণ পরে কি কাজে ঘরে আসিয়া ধনেশকে বসিয়া থাকিতে দেখিয়া উমার মুখ ফ্যাকাশে হইয়া গেল। উমা ভাবিয়াছিল সে বুঝি পাড়ার 10 জনের সঙ্গে কথা বলিতে বাহির হইয়াছে। বাড়িতে তার তো চুপচাপ একা বসিয়া থাকার স্বভাব নয়। বাড়ি থাকিলে এতক্ষণ কত আলোচনা, কত পরামর্শ তার চলিতে থাকে। কি হয়েছে গো? আজ কিছু হবে নাকি? ভয়ে উমার কথাগুলি প্রায় জড়াইয়া গেল। শরীর ভালো নেই। পুলক ফেরেনি? না। ঘরে বসে আছো, খেয়ে তো নিতে পারতে এতক্ষণ। সারা রাত হেসে লাগলে বসে থাকবো? সকালে 4 বস্তা চাল, 1 বস্তা ডাল এবং নুন, তেল, মশলা মুদির দোকান হইতে আনা হইয়াছিল। বাজারে গিয়াছিল মাছ তরকারি কিনিতে। রসিকবাবু এমন ভয় দেখাইয়া দিলেন যে মাস কাবার পর্যন্ত অপেক্ষা করিতে আর ভরসা হইল না। ধার করিয়াই জিনিসগুলি কিনিয়া আনিল। মাস 6 খাদ্য বাড়িতে সঞ্চয় করা আছে, তবু আরও কিছু অবিলম্বে এই দণ্ডে সংগ্রহ করিয়া ফেলাই ভালো। মুদিওয়ালা কি সহজে ধার দিতে চায়? 20 বছরের যে খদ্দের, তাকে পর্যন্ত কয়েকদিনের জন্য বাকি দিতে সে নারাজ। বিকালে টাকা পাঠাইয়া দিবে প্রতিজ্ঞা করিয়া তবে ধনেশ জিনিসগুলি পাইয়াছিল। পুলককে দিয়া টাকা পাঠাইয়া দিয়াছিল, এখনও সে ফেরে নাই। কদিন সে বাড়ি ফিরিতে এমনি রাত করিতেছে। কোথায় যায়, কি করে ছেলেটা, কে জানে। সেও যেন কেমন হইয়া গিয়াছে। 3-4 বছর আগে যখন তার 15-16 বছর, অকারণে তার চেহারা খারাপ হইয়া যাইতে আরম্ভ করিয়াছিল। মুখ বিবর্ণ হইয়া গিয়াছিল। স্বভাব হইয়াছিল মেয়েদের মতো লাজুক। চোখ তুলিয়া কারো মুখের দিকে চাহিবার ক্ষমতা ছিল না। ছেলে বয়সের বদভ্যাস ছেলেকে ধরিয়াছে, টের পাইত। কত রাত্রি ধনেশের তখন ঘুম আসে নাই। তারপর ছেলের চেহারায় লাবণ্য ফিরিয়া আসিলে, স্বভাব স্বাভাবিক হইলে ধনেশের যেন দুঃস্বপ্নের ঘোর কাটিয়া গিয়াছিল। খাইতে খাইতে ধনেশের মনে পড়িল, কিছুদিন হইতে পুলকের চেহারা আর চালচলনে আবার যেন সেই আগেকার শোচনীয় পরিবর্তন দেখা দিয়াছে। দেখিয়াও এতদিন সে দেখে নাই। চারিদিকের অস্বাভাবিকতার পীড়নে তার দিশেহারা ভয় ভাবনার ছোঁয়াচে আবার কি ছেলেটা বিগড়াইয়া গেল? মুখে ভাত রুচিল না। অর্ধেক খাইয়া ধনেশ উঠিয়া গেল। তামাক টানিতে টানিতে প্রতীক্ষা করিতে লাগিল পুলকের। আজ একবার ভালো করিয়া ছেলেটাকে চাহিয়া দেখিতে হইবে তার কি হইয়াছে। সকলের খাওয়া শেষ হইয়া গেল, সংসারের কাজ ফুরাইয়া গেল। শুধু আলো জ্বালিয়া ধনেশ আর উমা বসিয়া রহিল ছেলের অপেক্ষায়। শ্রান্তিতে ধনেশের শরীর ভাঙিয়া পড়িতেছিল, কিন্তু শঙ্কায় মন তার সজাগ সচেতন হইয়া রহিল। পুলক ফিরিয়া আসিল রাত্রি প্রায় 1টার সময়। গলিতে রিকশার আওয়াজ শুনিয়াই ধনেশ ও উমা নিচে নামিয়া সদর খুলিয়া দিয়াছিল। পুলক রিকশা হইতে নামিল, ভাড়াও মিটাইয়া দিল। সমস্ত শরীর শক্ত আর সোজা করিয়া বাড়ির মধ্যে ঢুকিবার সময় চৌকাঠে পা বাঁধিয়া দরাম করিয়া পড়িয়া গেল। কাঁদিয়া উঠিবার উপক্রম করিয়া ধনেশের ধমকে উমা চুপ করিয়া গেল। পুলক নিজেই তখন উঠিয়া বসিয়াছে। ছেলেকে কড়া কথা বলিবার ক্ষমতা ধনেশের ছিল না। শান্ত কণ্ঠে অসহায়ের মতো সে শুধু প্রশ্ন করিল, মদ খেলি কেন রে পুলক? পুলক বলিল, কেন খাবো না, কদিন বাঁচব আর? তুমি বললে ধরে নিয়ে যাবে, শিবুদাও তাই বললে। শিবুদা বেশ লোক বাবা, বললে কি 2 দিন বাদে সব তো ফুরিয়ে যাবে, আয় একটু ফুর্তি করে নি। এতক্ষণ শুনলেন
মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্যানিক গল্পটি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।